আজকে তোমাদের বিভিন্ন কোষের প্যাকিং দক্ষতার নির্ণয় আলোচনা করব। প্যাকিং দক্ষতা, যার ইংরেজি হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। এই প্যাকিং দক্ষতাটা কি না, একটা কোষের মধ্যে তো কণাগুলো বিভিন্নভাবে থাকে। যেমন ধরো এই ছবিতে সরল ঘনকাকার একক কোষ আঁকা হয়েছে। তো এই সরল ঘনকাকার একক কোষের 8টি কর্নার আছে। প্রতিটি কর্নারে তোমরা জানো একটা করে কণা থাকে। তোমাদের বোঝার সুবিধার জন্য ছবিটাকে যথেষ্ট সরলীকরণ করে আঁকা হয়েছে। আমি শুধুমাত্র দুটো কণাকে এঁকেছি। প্রতিটি কর্নারে এভাবে কণা আছে। তোমাদের যে প্যাকিং দক্ষতার যে ক্যালকুলেশনটা করব, মানে এই কোষের প্রতিটি কিনারা বা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। যেহেতু ঘনক, তাই প্রতিটি কিনারা বা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে এ। ঠিক আছে, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ। তো এই সেই কিনারা বা বাহুর দৈর্ঘ্যের সাথে কণার ব্যাসার্ধের সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেখানে বিভিন্ন ধরনের অঙ্কও আসে। তো সেই ক্যালকুলেশনটা তো আমরা করব, এবং সেই ক্যালকুলেশনটা বোঝার জন্যই ছবিটাকে এরকমভাবে একদম যেরকমভাবে থাকে কণা ঠিক সেরকমভাবে আঁকা হয়েছে, এবং বাকি কণাগুলো আমি আঁকিনি। দেখো, এটা তো এ টোটালটা, যার মধ্যে মানে দেখো এটা মানে একটা কিনারার মধ্যে দুটো কণার ব্যাসার্ধ পার্ট রয়েছে, তাই না? দুটো আর পোর্শন। সেই জন্য আমরা লিখতে পারি এ ইকুয়াল টু 2r, তাই না? এই এর মধ্যে দুটো আর পার্ট আছে, তাহলে এ ইকুয়াল টু আমরা 2r লিখতে পারি। তার মানে রেডিয়াস আর ইকুয়াল টু a/2। কোনো অসুবিধা নেই। আর এর সাথে এ এর সম্পর্ক এই যে স্থাপন হলো, এটা ইম্পর্টেন্ট বলে এটাকে আমি আবার বক্সের মধ্যে রেখেছি। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। এটা বিভিন্ন ধরনের ছোটোখাটো অঙ্ক আসতে পারে, সম্পর্কটা অনেক সময় শুধু এই সম্পর্কটা চাইতে পারে। ঠিক আছে, তো সেইটা তোমরা একটু মাথার মধ্যে রাখবে। এবার দেখো প্যাকিং দক্ষতাটার কী করে ক্যালকুলেশন করতে হয়। তাহলে আর এর সাথে এর সম্পর্ক আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার প্যাকিং দক্ষতা মানে কি? এই কণাগুলো যতটা স্থান অধিকার করে থাকে ডিভাইডেড বাই একক কোষের আয়তন। অ্যাকচুয়ালি একটা কোষের বাহুর দৈর্ঘ্য এ, তার মানে আয়তন হচ্ছে এ কিউ। একক কোষের মোট আয়তন হচ্ছে এ কিউ। কণাগুলো এরকমভাবে থাকে, তাহলে মাঝে কিছু গ্যাপ থাকে, এয়ার গ্যাপ, যার জন্য কোষটা সলিড নয়। কোষের কতটা অংশ ওই কণাগুলি অধিকৃত করে আছে সেইটার নির্ণয়ই হচ্ছে প্যাকিং দক্ষতা। আচ্ছা, জেড কি এটা তোমরা আগেই জানো। জেড হচ্ছে কোষের মধ্যে উপস্থিত কণার সংখ্যা। সরল ঘনকাকার হলে জেড ইকুয়াল টু 1 হয়, পৃষ্ঠকেন্দ্রিক হলে জেড ইকুয়াল টু 4 হয়, দেহকেন্দ্রিক হলে জেড ইকুয়াল টু 2 হয়, তোমরা জানো। তাহলে যতগুলো কণা ইন্টু প্রতিটি কণার আয়তন, তাহলে আমরা কণা দ্বারা অধিকৃত আয়তনটা পেয়ে গেলাম। এবার একক কোষের মোট আয়তন দিয়ে তাকে ভাগ করলেই আমরা প্যাকিং দক্ষতা পেয়ে যাব। এখন আমরা সরল ঘনকাকার একক কোষ নিয়ে আলোচনা করছি। তাহলে আচ্ছা আচ্ছা এই স্টেপের পর এই স্টেপটা একটু দেখে নিই। তাহলে প্যাকিং দক্ষতা ইকুয়াল টু জেড ইন্টু প্রতিটি কণার আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। এটা বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, প্রতিটি কণার আয়তন কি আমরা জানি। কোনো গোলাকার বস্তুর আয়তন কিভাবে হয়, তার ইকুয়েশনটা কি? 4/3 পাই আর কিউ, তাই তো? 4/3 পাই আর কিউ, অসুবিধা নেই। তাহলে এই স্টেপের পর এই স্টেপটা বোঝা গেছে। একক কোষের মোট আয়তন তো এ কিউ হলো। আচ্ছা, এবার কি করব আমরা? জেডের মান বসাবো আর আর এর জায়গায় এটা বসাবো। তোমাদের বইয়ে যেটা করা আছে, ক্যালকুলেশনটা আর পার্ট দিয়ে করা আছে, মানে এ কে আর এ কনভার্ট করা হয়েছে। আমার মনে হয় তার থেকে এটা বেশি সোজা। ঠিক আছে, সেই জন্য এটা তোমাদেরকে করাচ্ছি এভাবে। তাহলে জেড ইন্টু 4/3 পাই আর কিউ। এবার আর এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো, a/2 তার হোল কিউ। তাহলে এবার ক্যালকুলেশন করলে কি হবে? 4টা উপরে আছে, উপরেই থাকবে, পাই উপরেই থাকবে। এটা তো হোল কিউ করলে আসে a/8। এখন a/টা তো উপরেই থাকবে, নিচে কে নেমে আসবে? এই 3টা নিচে নেমে আসবে, আর এই 8টা নিচে নেমে আসবে। যখন কোনো ভগ্নাংশের উপরে আরেকটা ভগ্নাংশ থাকে, তখন আমরা জানি
যে উপরের ভগ্নাংশের লব পোর্শনটা উপরে থাকে আর হর পোর্শনটা নিচে নেমে আসে, হরে নেমে আসে। তাহলে বুঝতে কোনো অসুবিধা নেই, দেখে নাও একবার। এবার কাটাকুটি করা হয়েছে নর্মাল, একিউ একিউ কেটে গেল, 4কে 8 দিয়ে ভাগ করলে 2 আসে, তার মানে π/6, তাহলে হচ্ছে 0.524। আমরা যদি পাই মানে তো 22/7, তোমরা যদি 22 মানে 22 ডিভাইডেড বাই 42 দিয়ে ভাগ করো তাহলে একদম অ্যাকুরেটলি 0.524ই আসবে। আর π/6 করলে ভ্যালুটা একটু অন্যরকম আসবে পুরোপুরি। তো যাই হোক 0.524, তাহলে আমরা প্যাকিং দক্ষতা পেয়ে গেলাম। প্যাকিং দক্ষতা এরকম পয়েন্টেই আসে, কিন্তু যদি এরকম এরপর যদি আমাদেরকে জানতে চাওয়া হয় যে একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন, তাহলে কী করতে হবে? প্যাকিং দক্ষতার সঙ্গে 100 গুণ করলে সেটা হচ্ছে তার মোট আয়তন। তাহলে একক কোষের মধ্যে কণাগুলি কতটা স্থান অধিকার করে আছে না, এই গুণটা করলে কত আছে? 52.4%। তাহলে একক কোষের মধ্যে কণাগুলি কতটা আয়তন অধিকার করে আছে না, 52.4%। আর কোষের মধ্যে ফাঁকা স্থান তাহলে কত? 100% মধ্যে 52.4% হচ্ছে অধিকৃত। তাহলে কতটা অধিকৃত নয়, ফাঁকা কতটা না, 100 - 52.4 ইকুয়াল টু কত? 47.6। তাহলে এই ক্যালকুলেশনটা অনেক সময় তোমাদের আসে, তোমরা এই পুরো জিনিসটা সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় কিভাবে করতে হয় সেটাও তোমরা দেখে রাখবে। তার সাথে সাথে এই ভ্যালুটা মনে রাখবে, আর এর সাথে এর সম্পর্ক কত, এবং তার সাথে সাথে একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন কত আর ফাঁকা স্থান কত। এই মোট আয়তনটা মনে রাখতে পারলেই হলো, যে কোনো একটা মনে রাখলে হলো। প্যাকিং দক্ষতা মানেই হচ্ছে 0.524, মানে আমরা কণা দ্বারা অধিকৃত আয়তন 52.4 ইজিলি বলে দিতে পারবো। আর যখন এটা বলতে পারবো ফাঁকা স্থানটাও ইজিলি বলতে পারবো। তো অন্তত এই দুটোর ডেটা, আইদার 52.4 আর এইটা, না হলে 0.524 আর এটা, এই দুটো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এবার চলে আসি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা নির্ণয়, ঠিক আছে? এটা কিভাবে করতে হয়? প্রথমে ছবিটা এঁকে নিলাম। ছবিটা কীরকম? পৃষ্ঠকেন্দ্রিক মানে আমরা কি জানি, কর্নারে যেমন কণা আছে 8টা কর্নারে, তার সাথে সাথে প্রত্যেকটা পৃষ্ঠতলে একটা করে কণা আছে। আমি শুধু উপরের পৃষ্ঠে একটা কণা এঁকেছি এবং উপরে 2 প্রান্তের দুটো কণা এঁকেছি, যাতে ছবিটা জটিল না হয়ে যায়, পরীক্ষার হলে আঁকতেও তোমাদের সুবিধা হয়। প্রথমেই কোষটা এঁকে নেবে। কোষ আঁকার পর এরকম দুটো প্রান্তের মধ্যে একটা কর্ণ এঁকে নেবে। আঁকার পরে সেটাকে 4 ভাগে ভাগ করবে, 1 2 3 4। এবার এই যে এক একটা পোর্শন সেটাকে ব্যাসার্ধ ধরে নিয়ে একটা রাউন্ড করবে। এটাকে ব্যাসার্ধ ধরে নিয়ে একটা রাউন্ড করা হয়েছে, আর এটাকে ব্যাসার্ধ ধরে নিয়ে এই পোর্শনটাকে একটা রাউন্ড করা হয়েছে। তাহলে এরকমভাবে খুব সহজে আমরা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষটা আঁকতে পারবো। আচ্ছা, এটা তো গেল আঁকার বিষয়। এবার এই যে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করছি, এই যে একক কোষগুলো নিচ্ছি তার কিনারা বা বাহুর দৈর্ঘ্য এ কল্পনা করে নিচ্ছি, স্মল এ, ঠিক আছে? এটা স্মল এ, আর এইটুকু পোর্শনের মধ্যে কি 2r, এদিকে আর এদিকে আর, টোটাল 4r। আচ্ছা, আর এর সাথে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আর এর সাথে এ এর সম্পর্ক স্থাপন করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে ত্রিভুজ ABC, এই ত্রিভুজটাকে কনসিডার করতে হবে, ঠিক আছে? ত্রিভুজ ABC কনসিডার করা হয়ে গেল। তোমরা জানো কোণ ABC যেহেতু ঘনক, এটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের অতিভুজ কোণটা AC। তাহলে আমরা লিখতে পারি তো যে সমকোণী ত্রিভুজ ABC এর অতিভুজ AC, সমকোণী ত্রিভুজ ABC এর অতিভুজ AC সমান √AB² + BC²। দেখো লিখতে পারি, AC সমান আমরা লিখতে পারি যে √AB² + BC²। অসুবিধা নেই। AB মানে কি? A, আর AC মানে ABC মানেও A। তাহলে আমরা লিখতে পারি √A² + A²। অসুবিধা নেই। ABও A, BCও A, কারণ এটা হচ্ছে প্রত্যেকটা এক একটা কিনারা বা বাহুর দৈর্ঘ্য। তাহলে কি হলো? √2A², তাই তো? এটাকে যদি আমরা রুটটা তুলে দিই তাহলে কি আসবে? A² জায়গায় A চলে এলো, এটা √2A। এখন এই √2A মধ্যে কতটা আর আছে না, r + 2r + r, তাই না? আর আছে একটা, 2r আছে একটা, আর আছে, তাহলে টোটাল 4r। তাহলে 4r সমান √2A আমরা লিখতে পারি, বা r সমান কি হবে? √2A / 4।
অসুবিধা নেই। সমান কি a/2√2, √2 আর 4কে দিয়ে কাটাকুটি করলে কত আসবে 2√2, কারণ 4 = 2 × 2, √2 আর 2 কেটে দাও, √2 পড়ে থাকবে, তাহলে 2√2, অসুবিধা নেই। তাহলে r = a/2√2, এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে r = a/2√2 কীভাবে এলো সেটা তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করে নিলাম। আর এর সাথে এর ক্যালকুলেশন বেরিয়ে গেল। এবার বাকিটা আগেকার মতন, এবার কোনো অসুবিধা নেই। তাহলে প্যাকিং দক্ষতা সমান আমরা আগেই জানি কি লিখতে পারি, জেড ইন্টু প্রতিটি কণার আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। আর পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে জেড = 4 হয়, সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না, কী করে 4 আসে তোমরা জানো আশা করি, আগের ভিডিওতে দেখেছো। তাহলে জেডের জায়গায় আমরা 4 বসালাম, আর প্রতিটি কণার আয়তন 4/3 πr3, আগের মতো একদম সেম। একক কোষের মোট আয়তন AQ। এবার কী করবো, আর এর জায়গায় এই ভ্যালুটা পুট করেছি a/2√2। তাহলে করলে কি আসে 4×4, এবার দেখো সরলীকরণ করছি বা জিনিসটাকে, 4×4 16, উপরে 16 রাখা হচ্ছে। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেদের মতো করতে পারো, নিজেরা যখন খাতায় কলমে করবে যেটা সুবিধা হবে করবে। আমি আমার মতো করে করেছি, এভাবেও করতে পারো কি যে একটু ক্যালকুলেশন একটু এদিক ওদিক করে নিতেও পারো। তাহলে 4×4 16 ইন্টু পাই উপরে থাকবে, আর AQ পার্ট 16 পাই আর AQ এটুকু উপরে থাকবে, নিচে কে নেমে আসবে 3 নেমে আসবে। আর 2√2 হোল কিউ করলে কত হয়, 2 × 2 = 4, 4 × 2 = 8, আর √2 এর হোল কিউ করা মানে 2√2, মানে 8 × 2 = 16√2, 16√2। একটু ঠান্ডা মাথায় ভেবে নাও কী করে এলো 16√2টা, ভেবেছো? ক্যালকুলেশন পার্টটা একটু দেখো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, এরপরের স্টেপে যাবো। এরপর আশা করি এখান থেকে এটা কী করে পেলাম কোনো অসুবিধা নেই। এবার 16 16 কেটে গেল, AQ কেটে গেল, কী পড়ে রইলো π/3√2। এটা ক্যালকুলেটারে বসালেই পেয়ে যাবে 0.74। তোমাদের যেহেতু সরাসরি ক্লাস নিতে পারছি না আমি, তাই একটু ক্যালকুলেটারের ব্যবহারটাও দেখিয়ে দিচ্ছি। এটাও একটা শিখবার মতো জিনিস, কী করে ক্যালকুলেশনগুলো যারা পড়ছো পারো, অসুবিধা নেই, যাদের অসুবিধা আছে একটু দেখলে সুবিধা হবে। দেখো অন করলাম, এবার কী করতে হচ্ছে π/3√2, তো সরাসরি পায়ের জায়গায় তোমরা 22/7ও বসাতে পারো, আর সরাসরি যদি পাই দিয়ে ক্যালকুলেশন করতে চাও কী করবে, দেখো এক্সপোনেনশিয়ালের নিচে পাই, প্রথমে শিফট অন করলাম, যেই শিফট করলাম দেখো দেখতে পাচ্ছ, শিফট যেই টিপলাম সেখানে একটা এস চলে এলো, শিফট আরেকবার টিপলে এসটা চলে যাবে। আবার দেখো দেখাচ্ছি, যেই আমি শিফটটা টিপবো সেখানে এস চলে এসছে, তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে হবে। আচ্ছা, শিফট টেপার পর পাই টিপলাম, পাই চলে এলো, ডিভাইডেড বাই 3√2, সরি π/3√2, 0.74 এলো, তাহলে 0.74 চলে এসছে। এবার একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত না 0.74 × 100 সমান 74%। তাহলে ফাঁকা স্থান কত, 100 - 74 মানে 26%। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা নির্ণয়ের আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে। ঠিক আছে, এখানে দেখো কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত ছিল 52.4, আর এখানে 74, তাই তো? এখানে তো বেশি হবেই, কারণ পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে জেডটা বেশি, কোষের মধ্যে কণা সংখ্যা বেশি, যেহেতু কণা সংখ্যা বেশি তাই স্বাভাবিকভাবেই কণাগুলি দ্বারা অধিকৃত আয়তনও বেশি হবে, তাই না? আচ্ছা, এবার চলে আসি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। ঠিক আছে, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। আচ্ছা হ্যাঁ, এবার আসি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ নিয়ে আলোচনা করছিলাম, তো এখানে যেটা দরকার, আস্তে আস্তে ছবিগুলো একটু জটিল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার কি করেছি, দেহকেন্দ্রিক মানে কোষের মাঝখানে একটা কণা আছে, আর ধারে তো যেমন কণা ছিল, তোমাদের বোঝার জন্য আমি সবচেয়ে সরলীকরণ করে ছবিটা এঁকেছি। তোমরাও পরীক্ষার হলে এভাবেই ছবি আঁকবে, তোমাদের আঁকতেও সুবিধা হবে, ক্যালকুলেশন করতেও সুবিধা হবে। কি হয়েছে দেখো, প্রথমে কোষ এঁকে নিলাম, এবার কোষের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা কর্ণ এঁকে নিলাম, দেহকর্ণ। ঠিক আছে, এদিকে সি আর ওদিকের এ। কর্ণ আঁকার পর ঠিক একই রকমভাবে কর্ণটাকে 4 ভাগ করলাম, করার পর
এই ব্যাসার্ধ পোর্শনটা নিয়ে একটা বৃত্ত এঁকে নিলাম, এইটাকে ব্যাসার্ধ ধরে আরেকটা বৃত্ত এঁকে নিলাম, এটা দুটো আর পোর্শন চলে গেল, আর বাকি আর পোর্শনে আরেকটা বৃত্ত এঁকে নিলাম। তাহলে আর এর সাথে এবার তো এই জিনিসটা তো প্রত্যেক ক্ষেত্রেই সমান, মানে একই, যে আমরা প্রত্যেকবারই ঘনকাকার কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিচ্ছি, তাহলে এক্ষেত্রেও কিনারা বা বাহুর দৈর্ঘ্য এই হবে। তাহলে এর সাথে আর এর সম্পর্কটা পাওয়ার জন্য আমাকে আগে এসিটা কত বের করতে হবে। তার জন্য আমরা এ বি সি এই ত্রিভুজটা কনসিডার করব, ঠিক আছে, এ বি সি। আচ্ছা, আর তারও আগে বি সি ডি কনসিডার করব। তোমরা এর আগেই দেখে নিয়েছো যে যখনই কোনো এরকম কর্ণটা থাকে, এই একটা তলের উপরে এই যে কর্ণ আঁকা হয় সেটা যদি আমরা ক্যালকুলেট করলে আসে √2a, যেটা আগের ছবিতে আমরা দেখলাম। এসি সমান এখানে ছিল √a, এখানে আমরা এই কর্ণটা দেখেছিলাম, তাহলে এটা √2a। যদি এটা √2a হয় তাহলে বিসিটাও √2a হবে। তবু একবার এখানে আরেকবার তোমাদেরকে দেখানো হয়েছে যে এই বিসিটা আমরা ক্যালকুলেট করছি। কী করে করছি? সমকোণী ত্রিভুজ বিসিডি কনসিডার করা হয়েছে, বিসিডি। তাহলে বিসি সমান সমকোণী ত্রিভুজের বিসিডি এর অতিভুজ বিসি সমান কী লিখতে পারি? √CD² + BD², কোনো অসুবিধা নেই। আর সিডি আর বিডি এগুলো এ করে, তাহলে √A² + A², সেখান থেকে √2a আসে। এই স্টেপটা আশা করি বোঝা গেছে। তাহলে বিসিটা আমার জানা, ঠিক আছে। আর এবিটা যেহেতু একটা কিনারা বা বাহুর দৈর্ঘ্য, তাই এটা তো এ আমরা জানি। তাহলে এবার এ বি সি এই ত্রিভুজটাকে যদি কনসিডার করো, তাহলে তার কোণ বিটা হচ্ছে সমকোণ, তাহলে এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ এসি সমান আমরা কি লিখতে পারি? √AB² + BC² লিখতে পারি। সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ এসি সমান আমরা লিখতে পারি √AB² + BC²। অসুবিধা নেই। এবি সমান কি? এ, তাই এবি নিচে আমরা A² লিখলাম। আর বিসিটা তো আগেই ক্যালকুলেট করেছি যে বিসি হচ্ছে √2a, তাহলে এটা √2a। তাহলে √A² এই স্টেপটা অসুবিধা নেই। তাহলে √2 এর হোল স্কোয়ার করলে আসে 2a², তাহলে 2a² + a² সমান 3a²। তাহলে এটা ক্যালকুলেট করলে আসে √3a, ঠিক আছে। এসি আমরা পেয়ে গেছি √3a। কীভাবে পেলাম দেখে নাও একবার, দেখে নিয়েছো? তাহলে আমরা লিখতে পারি যে এসি সমান 4r, এসি সমান 4r, তাহলে লিখতে পারি √3a সমান 4r, তাহলে r = √3a/4। তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে r = √3a/4, যেটা মনে রেখে দেবে। আমি বারবার করে বলছি, এখান থেকে ছোটোখাটো অঙ্কের প্রশ্নও আসতে পারে, অনেক সময় থিওরি পার্টও আসতে পারে, ঠিক আছে। থিওরি বলতে এইটুকু, হয়তো তোমাদেরকে মাল্টিপল চয়েস কোশ্চেনে অনেকগুলো অপশান দিল যে পৃষ্ঠকেন্দ্রিক দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে আর এর মান কত হবে, সেরকম অনেকগুলো হয়তো মাল্টিপল চয়েসের কোশ্চেন অ্যান্সার দিল, তার মধ্যে তোমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। হলো প্যাকিং দক্ষতা নির্ণয়, আগের মতো জেড ইন্টু কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন / কোষের আয়তন, জেড ইন্টু 4/3πr³ /a³। এ পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে জেড কত? দেহকেন্দ্রিকের ক্ষেত্রে জেড = 2, তাহলে 2 × 4/3 × π। আর এর মান আমরা বসিয়ে দেবো। আর এর মান কত পেয়েছি? √3a/4, √3a/4 বা √3/4a, যাই হোক যেভাবে লেখো, তাহলে বুঝতে পেরেছো। এর হোল কিউব করলাম, /a³ করলাম। এবার জাস্ট নর্মাল ক্যালকুলেশন, 4 × 2 = 8, পাইকে উপরে রেখেছি। √3 এর হোল কিউব করলে কত আসবে? 3√3, 3√3 উপরে রেখেছি, এ কিউকে উপরে রেখেছি, নিচে কে কে এসছে? 3 নিচে নেমে এসছে, 4 × 4 = 16, 4 × 7 = 64, 64 নিচে নেমে এসছে, আর এ কিউ তো নিচে ছিলই। এবার তোমরা যদি কাটাকুটি করো, 8 × 8 = 64, 3 3 কেটে গেল, এ কিউ কেটে গেল, পড়ে রইল তাহলে কি? √3π / 8। দেখো তো সত্যি সত্যি তাই আসছে কিনা, দেখো √3 √3π ছিল না, ও সরি, তাহলে √3π, পাইটা আগের মতো এরকম আগে শিফট টিপে তারপরে পাই, √3π হয়ে গেছে /8, √3π / 8 হয়ে গেছে। এবার আমি
ইকুয়াল টু করে দিই, এলো? আচ্ছা, এই জন্য আমার একটু আগের ক্যালকুলেশন দেখানোটা ভুল হয়েছে, এই জন্য আমি তোমাদেরকে ক্যালকুলেটারে আরও দেখিয়ে দিচ্ছিলাম যাতে ভুলগুলো হয়। আমরা যদি √3 লিখি তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমাদেরকে লিখতে হবে π√3, π√3 ডিভাইডেড বাই 8, 0.68 এলো। 0.68 কেন π√3 করেছিলাম তোমরা দেখো, π√3 ডিভাইডেড বাই 8 করলে এটাই আসবে। অ্যাকচুয়ালি √3 করলে ক্যালকুলেশন একটু অন্যরকম হয়েছে, তখন পাইটাকেও ওরা √3 এর মধ্যেই ধরে নিচ্ছে। কী ভাবছে বলো, তুমি যখনই √3 লিখবে তখন তোমাদের ক্যালকুলেটার এটাই বুঝছে যে রুট ওভার অফ তার মাঝেই 3 আর পাইটা আছে। সেইভাবে ক্যালকুলেশনটা অ্যান্সার আলাদা আসছে। তাহলে আমরা π√3 ডিভাইডেড বাই 8 করলে এই অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে আমরা প্যাকিং দক্ষতা পেয়ে গেলাম। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 0.68। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত হবে, 68%। আর কোষের মধ্যে ফাঁকা স্থান কত হবে, 32%। 100 দিয়ে বিয়োগ করব। তাহলে এরকমভাবে আমরা তিন প্রকার যে কোষ মেন তার সেক্ষেত্রে কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্যের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক পেলাম। তিনটের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা পেলাম। তাহলে প্যাকিং দক্ষতা সব থেকে কম কার হবে, যার জেড সব থেকে কম। কার জেড সব থেকে কম, সরল ঘনকাকার একক কোষের যার জেড = 1 তার হচ্ছে 52.4। যার ক্ষেত্রে জেডটা 2 একটু বেশি তার ক্ষেত্রে হচ্ছে 68%। আর যার ক্ষেত্রে জেডটা সব থেকে বেশি পৃষ্ঠকেন্দ্রিকের তার স্বাভাবিকভাবেই প্যাকিং দক্ষতাও সব থেকে বেশি, কণাগুলি বেশি স্থান অধিকার করে আছে কোষের মধ্যে, 74%। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই স্টপ করছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না।